নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে নিয়ে এখন এক্সিট রুট খুঁজছেন, বেরোনোর পথটা খুঁজছেন। কাদায় পাটা বেশ বড় মাপের গেঁথে গেছে, ফলত তাকে এখন এক্সিট রুটের সন্ধান করতে হচ্ছে। খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট, আপনারা খেয়াল করে দেখুন। 72 ঘন্টা ঘটনা ঘটে গেছে, 48 ঘন্টা হলেও ঘটনাটা সারফেস এসছে। অনুব্রত মণ্ডলের অডিওটা ভাইরাল হয়ে গেছে এবং ভাইরাল হয়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস দল ফেস সেভিংয়ের জন্য একটা 4 ঘন্টার টাইম স্প্যান দিয়ে সুব্রত বক্সির তরফ থেকে চিঠি পাঠানো হয়েছিল অনুব্রত মণ্ডলকে আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার ঠিক 38 মিনিটের মধ্যে, 4 ঘন্টাও সময় লাগেনি, চিঠি পাওয়ার 38 মিনিটের মধ্যে অনুব্রত মণ্ডল একটা প্রেস রিলিজ দেন, দুঃখ প্রকাশ করে লিখিত চিঠি দেন। সেই চিঠিতে ক্ষমা প্রার্থনা করে নেন, আমি 100 বার ক্ষমা চাইছি বলে নেন। কিন্তু যে ঘটনা ঘটিয়েছেন, যে জাতীয় মন্তব্য লিটন হালদার বোলপুরে ওসিকে করেছেন, অন্য যে কোনো লোক থাকলে এতক্ষণ গড়াদের ভেতরে থাকতো। কিন্তু যেহেতু তিনি অনুব্রত মণ্ডল, তাকে লিগাল নোটিশ পাঠানো হলো, লিগাল নোটিশ না, থানা থেকে ডেকে পাঠানো হলো। এসডিপিও সম্ভবত কোনো একজন ভদ্রলোক, তিনি তাকে ডেকে পাঠালেন এবং তার জন্য তিনি অপেক্ষা করলেন। এই অপেক্ষা করার পর শনিবার এটা ঘটনা, শনিবার কিন্তু অনুব্রত মণ্ডল অ্যাপিয়ার করলেন না। তার হয়ে 4 জন আইনজীবী গেলেন, তারা বলে এলেন অনুব্রত মণ্ডল অসুস্থ। এদিকে অসুস্থ যখন বলে এলেন, তখন দেখা গেল অনুব্রত মণ্ডল বোলপুরে তার নিচুপট্টির বাড়ি থেকে বেরিয়ে পুলিশি প্রহরায়, মানে মাথায় রাখবেন পুলিশি প্রহরায় তিনি চলে গেলেন সরাসরি পার্টি অফিসে। সেখানে বিকাশ রায়চৌধুরী বিধায়ক এবং সেখানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার সঙ্গে বৈঠকে বসলেন এবং সেই বৈঠক করার পর শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডল বাড়িতে চলে গেলেন। শনিবার এলো না, সমস্ত মিডিয়া এসডিপিওর অফিসের সামনে সারাক্ষণ অপেক্ষা করে থাকলো, কিন্তু আলটিমেটলি অনুব্রত মণ্ডল এলো না। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠলো মিডিয়ায়, সেটা নিয়ে প্রচুর ঘন্টার পর ঘন্টা আলোচনা শুরু হলো যে দেখুন অনুব্রত মণ্ডলকে পুলিশ ডেকে পাঠালো, তাও অনুব্রত মণ্ডল কিন্তু গেলেন না। এরপর যে নাটকটা আমরা দেখলাম যে অনুব্রত মণ্ডলকে আবার রবিবার ডেকে পাঠানো হয়েছে এবং সে রবিবারটা হচ্ছে আজকে 11টার সময় তাকে ডেকে পাঠানো হয়েছিল এসডিপিওর অফিসে। এসডিপিও তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং তারপর যা ব্যবস্থা নেবেন। 4টি ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, 2টি বেলেবেল, 2টি নন বেলেবেল। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 2 দিন পুলিশের অর্ডার ভায়োলেট করলেন অনুব্রত মণ্ডল। অর্থাৎ পুলিশ বললেন আপনি দেখা করুন, শনিবার দেখা করলেন না 11টার সময়, আবার পুলিশ বলল রবিবার দেখা করুন, তাই সেই রবিবারও পুলিশ দেখা করলো না। আপনারা একটু ভালো করে মিলিয়ে দেখুন। শিক্ষকদের ক্ষেত্রে এই ধরনের যখন নোটিশ গিয়েছিল যে শিক্ষকদের ওই বিধাননগর পুলিশ কমিশনারেট থেকে ডেকে পাঠানো হয়েছিল যে আপনারা যদি না আসেন তাহলে আপনাকে অ্যারেস্ট করা হবে, ঠিক লিগাল নোটিশে, মানে যে নোটিশ দিয়ে তাদের ডেকে পাঠানো হয়েছিল সেই নোটিশের শেষ লাইনটা ছিল এইটাই যে আপনি যদি এই নির্দেশ ভায়োলেট করেন তাহলে আপনাকে গ্রেফতার করা হবে। অথচ এখানে অনুব্রত মণ্ডল 2 দিন পুলিশের অর্ডার নির্দেশ মানলেন না। আর পুলিশের অফিস থেকে নিচুপট্টির বাড়িটা কত দূর সেটা আমি খোঁজ করে দেখছি, সেটা আপনাদের জানাবো, বেশি দূর নয়। সেখান থেকে অনুব্রত মণ্ডল গেলেন না, অথচ তাকে গ্রেফতার করা হলো না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালানোর পদ্ধতির জন্যই আমি এটা বললাম যে শিক্ষকদের ক্ষেত্রে ডেকে পাঠানোর ক্ষেত্রে সেখানে পরিষ্কারভাবে না এলে গ্রেফতার করবো। আর অনুব্রত মণ্ডল শনিবার 11টায় গেলেন না, রবিবার 11টায় গেলেন না, অথচ তাকে গ্রেফতার করা হলো না। এবার দেখুন খুব ইন্টারেস্টিং পয়েন্ট, আমনদীপ যিনি হচ্ছেন ওই বীরভূম জেলার এসপি, এরা তো কী করে আইপিএস হয় জানি না, মানে এই জাতীয় ঘটনার পরও তার মেরুদণ্ড আছে কিনা আমাদের সন্দেহ হয়। আমনদীপ সাংবাদিকদের বলেছেন তদন্ত চলছে, তদন্তের ব্যাপারে বেশি কিছু বলা যাবে না। আচ্ছা, অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠানো হয়েছে, অনুব্রত মণ্ডল যাচ্ছেন না, সেখানে তদন্ত কিসের চলছে? জিজ্ঞাসাবাদ হলে আপনি তদন্তটা করবেন কি করে? এটা তো গেল একটা দিক। আমনদীপ বলেছেন যে এখন তদন্ত চলছে, তদন্তের বাইরে বেশি কিছু বলা যাবে না। এসডিপিওকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, এসডিপিও বলেছেন, বোলপুরে এসডিপিও সাব ডিভিশনাল পুলিশ অফিসার, তিনি বলেছেন আমি যেহেতু এটার ইনভেস্টিগেটিং অফিসার সেই জন্য আমি মুখ খুলতে পারবো না। আসলে ব্যাপারটা তা নয়, বিষয়টা আমি খুব সংক্ষেপে বলি। আমি এটা নিয়ে বিশদে খবর নিয়েছি বলে আমি আপনাদের কাছে বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে যতক্ষণ না নির্দেশ দেবেন ততক্ষণ পর্যন্ত অনুব্রত মণ্ডলকে পুলিশ অ্যারেস্ট করবে না। তাহলে এখন ঘটনাটা কী হতে পারে? আজকে রাত্রে অনুব্রত মণ্ডলকে ইজিলি অ্যারেস্ট করে নেওয়া যায়, হবে কি না জানি না, সেটা হবে কি না। সোমবার দিন তিনি কোর্টে গিয়ে সারেন্ডার করবেন এবং সেখানে তার জামিনের বিরোধিতা হয়তো পুলিশ করবে কি করবে না, যাই হোক, শেষ পর্যন্ত একটা জামিন নিয়ে তারপরে যাবেন থানায় লোকজনকে নিয়ে, সঙ্গে পার্শ্বদের নিয়ে সেখানে দেখা করতে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে অনুব্রত মণ্ডলের ব্যাপারটা মমতা কী করবেন। মমতা বেসিক্যালি যেটা করবেন, আমার নিজে যেটা মনে হচ্ছে, মমতা এখন ফেস সেভিং এই খেলাটা খেলছেন, কেন বড্ড বেইজ্জত হয়ে গেছেন। যে জাতীয় কথা এই লিটন হালদার
বোলপুরের ওসি আইসির তার স্ত্রী তার মাকে তুলে বলা হয়েছে, এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। ইলেকট্রনিক্স মিডিয়া বিপ বিপ করে দেখাচ্ছে, তো সোশ্যাল মিডিয়াতে সবাই শুনেছেন কি বলেছেন। ফলে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কি শোনেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ও শুনেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা হচ্ছে পুলিশকে সামাজিক মাধ্যমে দেখাচ্ছেন, সমাজ ব্যবস্থায় দেখাচ্ছেন, সাধারণ মানুষের কাছে দেখাচ্ছেন, দেখো পুলিশকে দিয়ে, পুলিশ তো তদন্ত চালাচ্ছে, পুলিশ ডেকে পাঠাচ্ছে, না হলে পুলিশ যা ব্যবস্থা নেওয়া নেবে। এটা একদিকে ঘটনা ঘটলো। এই যখন ঘটনার একটা দিক, আরেকটা দিক একটু ভালো করে খেয়াল করে দেখুন। এটা 72 ঘন্টা আগের ঘটনা, গত 24 ঘন্টা আগে ঘটেছে আরও একটা ঘটনা। বিক্রমজিৎ সাউ, তিনি হচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা, ওই বীরভূমের অনুব্রত মণ্ডলের মদতপুষ্ট নেতা। গুন্ডা মাস্তান তোলাবাজি করে তারা চালান, ফলত সেই ক্লাসেরই নেতা। তিনি আবার অনুব্রত মণ্ডলের ইশারাই হোক, তাকে খুশি করার জন্যই হোক, তিনি আবার একটা ফেসবুক লাইভ করেছেন, এবং সেই ফেসবুক লাইভে সরাসরি বোলপুর থানার ওসিকে একদম ডাইরেক্ট হিট করেছেন, করে বলেছেন আপনি এই টাকা তোলেন, আপনি ওই টাকা তোলেন, আমাদের কাছে সমস্ত তথ্য আছে। অনুব্রত ব্র্যান্ডকে আপনি দমাবার চেষ্টা করছেন, অনুব্রত মণ্ডলের ভয়েসকে আপনি এডিট করে ভয়েসটাকে আপনি বাজারে ছেড়েছেন। আমাদের কাছে একটা ক্ষমতা থাকলে এফআইআর করুন, রেকর্ডিং যে অনুব্রত মণ্ডলের, সেটা প্রমাণ করতে পারবেন। লিটন হালদার, তোমাকে চ্যালেঞ্জ করছি। একজন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, জেলা সভাপতি, সে একজন ওসিকে চ্যালেঞ্জ করছে। আমি ভিডিওটা আছে আমার কাছে, আমি দেখাবো। এই ভিডিওটা আবার সমাজ মাধ্যমে, ইলেকট্রনিক্স মাধ্যমে দেখানোর পরে যে ঘটনাটা আজকে বিকেলে ঘটলো, সেটা আরও ইন্টারেস্টিং। সেটা হচ্ছে তাকে 6 বছরের জন্য বহিষ্কার করা হলো তৃণমূল ছাত্র পরিষদ থেকে। 6 বছরের জন্য তৃণমূল ছাত্র পরিষদ থেকে বহিষ্কার করা হলো। আচ্ছা দেখুন, এই অডিওটা ভাইরাল হওয়ার পর, মানে ফেসবুক লাইভটা ভাইরাল হওয়ার পর, তাকে দল থেকে 6 বছরের জন্য বহিষ্কার করা হলো, অথচ এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা দলের তরফ থেকে নেওয়া হলো না। 4 ঘন্টার মধ্যে ক্ষমা চান বলে ছেড়ে দেওয়া হলো। ঠিক একইভাবে একটু খেয়াল করে দেখুন, যখন লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা তছরূপ করার জন্য ইডি ধরে নিয়ে গেল, তিহার জেলে নিয়ে গেল, সেই নিয়ে যাওয়ার পরও এই অনুব্রত মণ্ডলকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি করে রাখা হয়েছিল। 18 বছর ধরে অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি করে রাখার পেছনের কারণ হচ্ছে অনুব্রত মণ্ডল গুন্ডামি করে, মস্তানি করে, ভোট করতে দেয় না, এক। দ্বিতীয়ত হচ্ছে ভোট না করতে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেটকে জেতান। আর দ্বিতীয়ত হচ্ছে অনুব্রত মণ্ডল কিন্তু নিয়ম করে টাকাটা কালীঘাট আর ক্যামেক স্ট্রিটের নির্দিষ্ট ডেস্টিনেশনে পাঠান, যে টাকা তোলেন তার বড় একটা অংশ পাঠান। ফলত অনুব্রত মণ্ডলকে মমতা বন্দ্যোপাধ্যায় ছন্না, এটা সবাই স্বীকার করেন, এটা সমাজ মাধ্যমেও সবাই স্বীকার করেন যে অনুব্রত মণ্ডল ইজ এ গুড পে মাস্টার, যার জন্য অনুব্রত মণ্ডলকে তিহার জেলে বন্দি থাকার পরও তাকে কিন্তু গ্রেফতারটা করানো, তাকে কিন্তু পদ থেকে সরানো হয়নি। সেই অনুব্রত মণ্ডলকে এখনও পর্যন্ত ওই কদর্য অডিও ভাইরাল হওয়ার পর এখনও পর্যন্ত দল থেকে কিন্তু তাকে সাসপেন্ড করে বহিষ্কার করা হয়নি, অথচ তার অনুগত বিক্রমজিৎ সাউকে 6 মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হলো। এই ডোজটার নাম কি জানেন? এটা হচ্ছে ভাইপো ডোজ। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, চাকরি দুর্নীতিতে যখন কোটি কোটি টাকা তোলা হয়েছিল, সেই তোলাতে একদম কট রেড হ্যান্ডেড ধরা পড়েছিল 2 মূর্তিমান। একজন হচ্ছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, আরেকজন হচ্ছে কুন্তল ঘোষ। মনে আছে নাম দুটো? এই শান্তনু ব্যানার্জি আর কুন্তল ঘোষকে যখন ধরা পড়লো এবং ধরা পড়ার পর তারা যখন জেলে গেল, এই শান্তনু ব্যানার্জি কে ছিল? তৃণমূল যুব কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রেসিডেন্ট ছিলেন, তার সেকেন্ড ভাইস প্রেসিডেন্টের নাম ছিল শান্তনু বন্দ্যোপাধ্যায়। তার সন্তানের জন্মদিনে না অন্নপ্রাশনে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন তার বাড়ির অনুষ্ঠান অ্যাটেন্ড করতে। যখন হেলিপ্যাডে হেঁটে আসতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পাশে থাকতেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। হি ওয়াজ সো ইনফ্লুয়েন্সিয়াল, কোটি কোটি টাকা তুলেছিল। আর এই কুন্তল ঘোষ, সে হচ্ছে তৃণমূল যুব কংগ্রেসের সায়নী ঘোষ যখন প্রেসিডেন্ট, তার অন্যতম সেক্রেটারি ছিলেন এই কুন্তল ঘোষ। এই দুজনকে যখন জেলের মধ্যে গেলেন, ঠিক একই কায়দায় তাদের দল থেকে 6 বছরের জন্য বহিষ্কার করা হলো। তৃণমূল দল থেকে 6 বছরের জন্য বহিষ্কার করা হলো। এরা যখন জেল থেকে প্রিজন ভ্যানে উঠছে নামছে, তখন সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছে আপনাকে তো দল থেকে বহিষ্কার করা হয়েছে, তাতে সাসপেন্ড করা হয়েছে না বহিষ্কার করা হয়েছে, কি বলবেন? বলুন, দল যা বলবে সেটাই আমরা শিরোধার্য করব, সেটাই আমরা মেনে নেবো। আমরা দলের অনুগত সৈনিক, দল যা বলবে তাই করবে। অর্থাৎ দল বলে নিয়েছে আগে যে তোমাদের সাসপেন্ড বা বহিষ্কার করব, তোমরা কিন্তু এটাতে রিয়্যাক্ট করবেন না। ঠিক এই শান্তনু ব্যানার্জি, কুন্তল ঘোষকে যে স্টাইলে সাসপেনশন বা বহিষ্কার করা হয়েছিল, ঠিক এক কায়দায় দেখুন বিক্রমজিৎ সাউকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হলো। আসলে তৃণমূল কংগ্রেসের এই কালচারটা লোককে দেখানোর জন্য, এটা হচ্ছে ভাইপো ডোজ।
ভাইপো এই স্টাইলে অপারেট করে। যেন আমি তো দল থেকে বহিষ্কার করে দিয়েছি, এদের মুখপাত্ররা প্রকাশ্যে বলবে, অন ক্যামেরা বলবে, সংবাদ মাধ্যমে, ইলেকট্রনিক্স মাধ্যমে, টক শোতে বসে বলবে যে আমরা তো দল থেকে এই বিক্রমজিৎ সাউকে বহিষ্কার করে দিয়েছি, 6 বছরের জন্য বহিষ্কার করে দিয়েছি, আর কি চান। ও ওসিকে চ্যালেঞ্জ করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে চ্যালেঞ্জ করেছিল, তাকে তো বহিষ্কার করে দিয়েছি। ঠিক একইভাবে কিন্তু শান্তনু বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষকে বহিষ্কার করেছে। যেভাবে আপনাদের মনে আছে যে দক্ষিণ 24 পরগনার সেই আরাবুল ইসলাম, তাকেও এইভাবে বহিষ্কার করেছে, 6 মাসের মধ্যে তিনি ফিরে এসেছেন। তৃণমূল কংগ্রেসের বহিষ্কার সাসপেনশনের কোনো মূল্য নেই, কিন্তু অনুব্রত মণ্ডলকে কিন্তু সাসপেন্ড বা বহিষ্কার করা হচ্ছে না কেন? আমার এখানেই মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো এক্সিট রুটটা খুঁজছেন। মিডিয়া পেছন লেগে আছে, বিরোধী দল পেছন লেগে আছে। ইতিমধ্যে বিজেপি ঘোষণা করেছে সম্ভবত 9 তারিখ ওই বোলপুরে বড় মহামিছিলের ডাক দিয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে। ইতিমধ্যে অনুব্রত মণ্ডলকে যদি জামিনটা করিয়ে নেওয়া যায় সোমবার, তাহলে তো 7 খুন মাপ, আর না হলে একটা লোক দেখানো গ্রেফতারি করে ওই থানার মধ্যে বা এসডিপিও অফিসের মধ্যে একটা রাজারহাট এয়ার কন্ডিশন ঘরে তাকে বসিয়ে রাখবে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারী রাজনীতি, এটার একটা বড় উদাহরণ। অনুব্রত মণ্ডল যে পুলিশকে এই স্টাইলে গালিগালাজ করেন না, আপনি যে কোনো পুলিশ অফিসারকে জিজ্ঞেস করুন যারা অনুব্রত মণ্ডলের অনুগত নন, ঠিক এই এক ট্রিটমেন্ট অনুব্রতর কাছ থেকে পেয়েছেন। তফাৎটা হচ্ছে তারা সাহস করে এটাকে রেকর্ডিং করেননি, লিটন হালদার সাহস করে এটা রেকর্ডিং করেছেন। এবং দুর্ভাগ্য কি জানেন, আমি আজকে আপনাদের কাছে বলছি যে তদন্ত প্রক্রিয়ার একটা জিনিস হচ্ছে, অনুব্রত মণ্ডল যে ফোন থেকে ফোন করেছেন আর এই লিটন হালদারের যে ফোনটাতে রিসিভ করা হয়েছে, এই ফোন দুটোকে এখন আমনদীপ আর এসডিপিওরে নেবেন আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম রাজীব কুমার। এই আমনদীপ যিনি পুলিশ সুপার এবং এসডিপিও, তারা এটা লিখে রাখুন, আমি আপনাদের বলছি, এই দুটো আমি কিন্তু হিন্টস পেয়ে গেছি। এই দুটো ফোনকে তারা সিজ করে নেবেন, লিটন হালদার ওসির ফোনটা নিয়ে নেবেন আর এর অনুব্রত মণ্ডলের ফোনটা নিয়ে নেবেন। নিয়ে এইবার যেটা করবেন সে অঙ্কটা হচ্ছে যে দেখুন, একটা ন্যারেটিভ বাজারে ছেড়ে দেওয়া হয়েছে, আজকেই এক নেতা বলেছেন ওটা এআই ম্যানুফ্যাকচার্ড, অর্থাৎ অনুব্রত মণ্ডলে গলা নয়। কিন্তু ঘটনা হচ্ছে তার আগেই তো অনুব্রত মণ্ডল স্বীকার করে নিয়েছে আমি অন্যায় করেছি, ফলে ওটার কোনো মূল্য নেই। কিন্তু যেটা হবে, এই ফোন দুটোকে সিজ করে নিলে লিটন হালদার ওসি যে এই ফোন থেকে এই অডিওটা যেটা রেকর্ডিং করেছেন, সেই রেকর্ডিংটা কাকে শেয়ার করেছেন, কার কাছে পাঠিয়েছেন, ফলত কে ওটা ভাইরাল করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখন লিটন হালদারকে টার্গেট করা হবে। আপনারা মিলিয়ে নেবেন, আমি এই কথাটা বলছি, কিছুদিনের মধ্যে লিটন হালদারকে ওই থানা থেকে সরিয়ে দেওয়া হবে, একদম বলুন তদন্তের স্বার্থে কিংবা রুটিন চেঞ্জ বলে এরকম একটা ডায়লগ দেওয়া হবে। ফলত লিটন হালদারকে কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করছে যে আমার মুখ পোড়ানোর জন্য অনুব্রতর কথাটা দায়ী নয়, আমার মুখ পোড়ানোর জন্য দায়ী হচ্ছে ওই বেটা লিটন হালদার। ফলে ওসির কপালে দুঃখ আছে, ওসির ফোন থেকে কাকে শেয়ার করা হয়েছে, এবং তার বিরুদ্ধে হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিংস শুরু হয়ে যাবে পুলিশের মধ্যে। কারণ রাজীব কুমারের মস্তিষ্ক আছে তো, রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক কিন্তু সাংঘাতিক। আমি বলছি এই দুটো মস্তিষ্ক ক্রিমিনাল মাইন্ডসেটের মস্তিষ্ক। যে অপরাধ ধরবে তাকে শাস্তি দেবেন, যে অপরাধ করলো তাকে 72 ঘন্টা চলে গেল এখনও নিচুপন্থীর বাড়ি থেকে গ্রেফতার করা গেল না। কি দুর্ভাগ্যের বলুন তো। এক্সিট রুট খুঁজছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কীভাবে একটা আইওয়াশ করা যায়, সেই আইওয়াশের পদ্ধতি চলছে, দেখা যাক কালকে কী হয়। আমি শুধু আজকের এই প্রতিবেদন শেষ করব যে ওই বিক্রমজিৎ সাউ টিএমসিপি ছাত্রনেতা অনুব্রত মণ্ডলের অনুগত যিনি, আমি তার বক্তব্যটা আমি প্রথমে আপনাদের শোনাবো, এবং তারপর আমি আবার অনুব্রত মণ্ডলের সেই কুখ্যাত অডিওটা একটু মার্জনা করবেন, সেই অডিওটাও আমি আরেকবার শোনাবো। যে দেখুন, প্রথম অপরাধটার জন্য 6 বছরের সাসপেনশন, দ্বিতীয় অপরাধটার জন্য এখনও পুলিশ তাকে ধরলো না, সাসপেনশন দূরস্থান। শুনুন এবং দেখুন। এই আইসি দুর্নীতিগ্রস্ত, বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া, পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করে। লিটন হালদার একটা কাপুরুষ। লিটন হালদারকে বলছি, বোলপুর থানার আইসিকে, যে তোমার যদি বুকের পাটা থাকে, দম থাকে, সত্যি কথাটা, তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছো বোলপুর শহরের, তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার, তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার। তুমি বাপে বেড়া তোমাদের ওই দম থাকে লিটন হালদার, তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও।
তুমি জানো নিজে, তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। এই রেকর্ডিংটা যে অনুব্রত মণ্ডল তুমি প্রমাণ করতে পারবে? তোমার দম আছে? ছিলে তো ভাই সিআইডিতে, গ্যারেজ পোস্টে। তোমাকে দয়া করে দল আজকে এই জায়গায়, সরকার তোমাকে এই জায়গায় দিয়েছে। তোমার দরকার উচিত ছিল যে প্রত্যেকটা মুহূর্তে সত্যি সাদাকে সাদা কালোকে কালো বলার। তুমি বলো নি লিটন হালদার, তুমি মূর্খ। তুমি দিয়ে হবে তুমি ডালেলায় চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী। যদি অন্যায় করে থাকে আমি কোনো, তোমাকে শাস্তি দিও। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাবো, তোকে বার করে নিয়ে আসবো কানকির ছেলে। বল 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 বল। হ্যালো, বল কানকির ছেলে বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমার কাছে নিয়ে এসছে এটা। এ কানকির ছেলে বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? কানকির ছেলে জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এ কানকির ছেলে এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর। আরে কানকির ছেলেকে বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না সালা কানকির ছেলে। 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কানকির ছেলে কথা বলেছি। তোর মাকে আবার চুদতে খুব ইচ্ছা হচ্ছে রে, কবে চুদতে দিবি তোর মাকে আর বউকে? আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর গুদ মারবো আমি ডেপুটেশন, পশু ডেপুটেশন ডেট কর। ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাষ্ট্রকে ধর, ধর এটা ফোনে ধর। এসপিকে ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো। রেড করতে গেছে রে তোর বউ নাকেট হয়ে গেছিল। রাষ্ট্রকে ধর, রাষ্ট্রকে। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি উপর মন্ডল বলছি। এই কানকি ছেলেটাকে সরাবে না নাকি? হ্যাঁ, একবার কানকি ছেলে পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। এ আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, বলেছে খানকি ছেলে। এই খানকি ছেলে বলেছে 10,000 12,000 লোক হয়েছে। এই কাজলের গু খায়, তাই রে খানকি ছেলে? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। হ্যাঁ তিতির ভাই, তোর বউকে আমাকে 14,000 নিয়ে এসেছি, আমার গান বানাইছে মাদার চোদ। তোর পশু ডেপুটেশনের রেট কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা কানকে ছেলে, তোর গোষ্ঠীর গুদ মেরে দেবো। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, স্যার নমস্কার। স্যার বলুন স্যার। আর ওই সিঁড়ি যাচ্ছিল বলুন বলে আমাদের কাছে ছেলে। হ্যাঁ স্যার, ওই আমি খবর পেয়েছি, গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার। ওই 3 জনের নাম আছে, ওই 3 জনকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার। হাসপাতাল নিয়ে যাও, আগে নিয়ে যাও। ঠিক আছে, গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার ওখানে।